আমরা দন্তক্ষয়টা পড়বো। দন্তক্ষয় পড়ার আগে আগে চিত্রটাটিকে একটু খেয়াল করি। একটা দাঁতের চিত্র দেখানো হয়েছে যেখানে দন্তক্ষয় সহ দেখানো হয়েছে আর কি। দাঁতের যে উপরের অংশটা ক্রাউন যেটাকে বলা হয়, সেটা দাঁতের উপর অংশকে বলা হয় ক্রাউন অফ দ্য টুথ। এই ক্রাউন অফ দ্য টুথের মেইন অংশ হচ্ছে কি তোমার এনামেল। সেই এনামেল পার্টটা আমি দেখিয়েছি। এরপর হচ্ছে এনামেলের ভেতরের যে অংশটা সেটা হচ্ছে কি ডেন্টিন। আর দাঁতের উপরের অংশ হচ্ছে এনামেল, আর নিচের অংশটা হচ্ছে কি সিমেন্টাম বলা হয় সেটাকে। আর দাঁতের ভেতরে মানে মিডল সাইডের যে অংশটা সেটা হচ্ছে কি তোমার পাল্প, অথবা এটা আরেকটু পাল্প বলা হয়, আর পাল্প ক্যাভিটি সেটা। আর পাল্পের একদম নিচের অংশে সেটা হচ্ছে কি রুট ক্যানাল মানে দন্তমূল। মানে পাল্প ক্যাভিটি রুট ক্যানাল এগুলো মিলে দন্তমূল গঠিত আর কি। তো তোমার আর এনামেল পার্টে তোমার কালো যে অংশটা চিহ্নিত আছে সেটা হচ্ছে কি তোমার ক্যারিস মানে দন্তক্ষয়, সেটা দেখানো হয়েছে। ক্ষয়টা শুরু হয় আসলে এনামেল পার্ট থেকে, তারপর সেটা ডেন্টিনে যায়, ডেন্টিন থেকে তোমার পাল্পে যায়, পাল্প থেকে তোমার রুট ক্যানালে চলে যায়। মানে রুট ক্যানালে যদি চলে যায় ডেন্টাল ক্যারিস মানে দন্তক্ষয় যদি তোমার দন্তমূল পর্যন্ত চলে যায়, তাহলে বুঝে নিতে হবে যে দাঁতটা দাঁতটা সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে, মানে দাঁতটা তুলে ফেলতে হবে, এই হচ্ছে কথা। মানে সেই দাঁত রেখে আর কোনো লাভ নেই, কারণ সেই দাঁত থেকে তোমার অপর দাঁতেও সেই ইনফেকশনটা ছড়িয়ে পড়তে পারে। তো সেজন্য সেই দাঁতটা তুলে ফেলাই ভালো আর কি। যদি প্রাথমিক অবস্থায় এই ক্যারিসটা ধরা পড়ে তাহলে হচ্ছে কি কিছুটা ট্রিটমেন্ট দিয়ে দাঁতটা বাঁচানো সম্ভব আর কি। আর যদি প্রাথমিক অবস্থায় তুমিও যদি না ধরতে পারো বা সেরকম কোনো বা তুমি যদি অবহেলা করো, সেক্ষেত্রে সেটা আস্তে আস্তে কোথায় চলে যায় তোমার দাঁতে ছিদ্র করে করে ফেলে, আর সেটা আস্তে আস্তে পুরো দাঁতটাকে ক্ষয় করে ফেলে। তো তখন দাঁতটা তুলে ফেলা ছাড়া আর কোনো উপায় থাকে না। তো এটা হচ্ছে কি মূলত ডেন্টাল ক্যারিস আর কি। মানে ক্যারিসটা শুরু হয় এনামেল পার্ট থেকে মানে দাঁতের উপরের অংশ থেকে, সেটা আস্তে আস্তে ভিতরে যেতে যেতে একদম দন্তমূলে চলে যায়, মানে সেন্টার থেকে একদম দন্তমূলে চলে যায়। পরে পরবর্তী দাঁতটা মানে তোমার সুস্থ রাখা সম্ভব হয় না, দাঁতটা তুলে ফেলতে হয়। এখন আসলে ডেন্টাল ক্যারিসটা কি? ডেন্টাল ক্যারিস ইজ এ গ্র্যাজুয়াল ডিকে অ্যান্ড ডিসইন্টিগ্রেশন অফ টুথ টিস্যুস। আমাদের যে দাঁতের যে টিস্যুগুলো আছে দন্ত টিস্যু, সেই দন্ত টিস্যুটা হচ্ছে কি তোমার ধারাবাহিক ক্ষয় হওয়া। ডিকে মানে ক্ষয় হওয়া, আর ডিসইন্টিগ্রেশন মানে হচ্ছে কি ভেঙে যাওয়া। তো ধারাবাহিক ক্ষয় এবং ভেঙে যাওয়ার অর্থটাই হচ্ছে কি তোমার দন্ত ক্ষয় বলা হচ্ছে আর কি। এটার মানে হচ্ছে কি দ্যাট ইজ প্রোগ্রেসিভ ডিক্যালসিফিকেশন অফ দ্য এনামেল। এনামেল বলা হচ্ছে দ্যাট কভার্স দ্য ক্রাউন অফ দ্য টুথ অ্যান্ড ডেন্টিন দ্য লেয়ার আন্ডার দ্য এনামেল অফ এ টুথ। তো বলা হচ্ছে কি আসলে ডিকে অ্যান্ড ডিসইন্টিগ্রেশন বলতে কি বোঝানো হচ্ছে, আসলে ধারাবাহিক ডিক্যালসিফিকেশন। ডিক্যালসিফিকেশন মানে হচ্ছে কি তোমার ক্যালসিয়ামটা ধীরে ধীরে ক্ষয় হয়ে যাওয়া। মানে দাঁতের মূল উপাদান হচ্ছে কি তোমার ক্যালসিয়াম, সে ক্যালসিয়ামের ক্ষয় হওয়া মানে ধারাবাহিকভাবে বা দিনের পর দিন তোমার ক্যালসিয়ামের ক্ষয় হওয়াটাকে বলা হচ্ছে কি তোমার ডেন্টাল ক্যারিস। তো কোন কোন পার্টের ক্যালসিয়ামটা ক্ষয় হবে সেটা হচ্ছে কি প্রথমে এনামেল পার্ট মানে দাঁতের উপরের অংশ, যেটাকে বলা হচ্ছে ক্রাউন অফ দ্য টুথ। আর তারপর হচ্ছে কি এনামেলের পরে এফেক্টেড হবে কোনটা ডেন্টিন। এনামেল যদি অবহেলিত থাকে তাহলে সেটা আস্তে আস্তে কোথায় যাবে ডেন্টিনকে এফেক্ট করবে। এই ডেন্টিনের ক্ষয় হতে হতে আস্তে আস্তে সেটা দাঁতের একদম ভিতরের অংশে চলে যাবে, পুরো দাঁতটাই তুলে ফেলতে হবে। তো তাহলে ডেন্টাল ক্যারিসটা হচ্ছে কি তোমার দাঁতের ক্ষয় হওয়া, ধারাবাহিক ক্ষয় এবং ধারাবাহিক ভেঙে যাওয়া দাঁতটা, সেটাকে বলা হচ্ছে কি তোমার ডেন্টাল ক্যারিস। আর ধারাবাহিক ক্ষয় এবং ধারাবাহিক ভেঙে যাওয়ার মানে হচ্ছে কি তোমার দাঁতে যে ক্যালসিয়ামটা সেটা বিনষ্ট হয়ে যাওয়া, সেটা ডেস্ট্রয় হয়ে যাওয়া। তো কোন কোন অংশে ক্যালসিয়াম ডেস্ট্রয় হয় সেটা হচ্ছে কি এনামেল পার্টের, দ্যাট ইজ দাঁতের উপরের অংশ। আর এরপর হচ্ছে কি তোমার ভেতর অংশ কোনটা ডেন্টিন। এই দুটো পার্টের ধ্বংস হওয়াটাকে মূলত ডেন্টাল ক্যারিস বলা হচ্ছে আর কি। এই দুটো পার্ট যদি ধ্বংস হয়ে যায় সেটা পরবর্তীতে দাঁতের সেন্টার অংশকে তোমার এফেক্ট করে এবং পরবর্তীতে পুরো দাঁতটাই তুলে ফেলতে হয়। তো এটাই মূলত হচ্ছে কি ডেন্টাল ক্যারিস আর কি, ছবি আকারে সেটা দেখানো হয়েছে। এখন বলা হচ্ছে কি দ্য আলটিমেট ইফেক্ট মানে সর্বশেষ ফলাফলটা কি। দ্য আলটিমেট ইফেক্ট অফ ক্যারিস ইজ টু ব্রেক ডাউন এনামেল অ্যান্ড ডেন্টিন। এনামেল এবং ডেন্টিন পার্ট যেটা আছে সেটাকে ভেঙে দেওয়া। এনামেল হচ্ছে দাঁতের উপর অংশ ক্রাউন অফ দ্য টুথ, আর তোমার ডেন্টিনটা হচ্ছে কি তোমার এনামেলের নিচের অংশ ভেতর অংশ, সেটা এই দুইটা পার্টটাকে ভেঙে ভেঙে ফেলা
এর ফলে কি হয়, দাস ওপেন এ পাথ ফর ব্যাকটেরিয়া টু রিচ দ্য পাল্প। এর ফলে কি হয়, ব্যাকটেরিয়ার জন্য একটা পথ তৈরি হয় যাতে হচ্ছে কি সে পাল্পটাকে অ্যাটাক করতে পারে, মানে দাঁতের একদম সেন্টার অংশটাকে সে যাতে অ্যাটাক করতে পারে। পাল্পকে অ্যাটাক করা মানে হচ্ছে কি যন্ত্রণা হওয়া, ব্যথা বেদনা হওয়া, মানে অনেক কিছু হওয়া, দাঁত ফুলে যাওয়া, এটাকে বোঝাচ্ছে আর কি পাল্প। পাল্পে সাধারণত কি থাকে, দাঁতের যে নার্ভ আছে সে নার্ভটা থাকে, তো তখন দাঁতে ব্যথা অনুভূত হয়, দাঁত ফুলে যায়। The consequences are inflammation of the pulp and later of periapical tissue, that is the root of a tooth. তো ফলাফলটা কি, ফলাফলটা হচ্ছে কি ইনফ্ল্যামেশন হয়, তোমার পাল্প যে অংশটা সেটা ইনফ্ল্যামেশন হয়, যন্ত্রণা হয়, খুব বেদনা হয়, দন্ত ফুলে যায়, প্লাস হচ্ছে কি এটার সাথে যে টিস্যুটা আছে পেরিএপিক্যাল টিস্যু, মানে দন্তমূলের যে টিস্যুটা সেটাকে বলা হচ্ছে কি পেরিএপিক্যাল টিস্যু, দ্য রুট অফ এ টুথ, সেটা হচ্ছে কি তোমার যন্ত্রণা হয়, দাঁতটা ফুলে যায়। ইনফেকশন ক্যান স্প্রেড ফ্রম দ্য পেরিএপিক্যাল রিজন টু দ্য জ অ্যান্ড বিয়ন্ড। এরপর হচ্ছে কি তোমার এই ইনফেকশন যেটা হলো সেটা হচ্ছে কি তোমার পেরিএপিক্যাল রিজন, মানে দন্তমূল থেকে সেটা ছড়ে যায় কোথায়, জতে, মানে চোয়ালে। তো চোয়ালেও ছড়ে যায় এবং তার নিচেও চলে যায়, মানে চোয়ালের আরো ভিতরেও সেটা, গভীরেও সেটা চলে যায়। তো এর ফলে হচ্ছে কি দাঁতটা তুলে ফেলতে হয়। দ্য এফেক্টেড টুথ মে হ্যাভ টু বি এক্সট্রাক্টেড, মানে এরপর হচ্ছে কি মানে পুরো দাঁতটাই নষ্ট হয়ে গেছে, এটা হচ্ছে কি আরো অন্যান্য যে টিস্যুগুলো আছে সেটাকেও তারা কি করছে, নষ্ট করছে। এই জন্য হচ্ছে কি দাঁতটা তুলে ফেলাই ভালো। তো সেজন্য এই এফেক্টেড টুথ মানে আক্রান্ত দাঁতটা তুলে ফেলাই হচ্ছে কি খুবই ভালো সমাধান আর কি। তো এইভাবে হচ্ছে কি ডেন্টাল ক্যারিসের মাধ্যমে কি হচ্ছে, দন্ত ক্ষয় হচ্ছে এবং আস্তে আস্তে সেটা দন্ত ক্ষয়ের ফলে এমন একটা পর্যায়ে চলে যায় যার ফলে হচ্ছে কি দাঁতটাকে তুলে ফেলতে হয়। তুলে ফেলা ছাড়া আর কোনো উপায় থাকে না। এক্সট্রাক্টেড মানে হচ্ছে কি তুলে ফেলা দাঁত, মানে ইনফেকশন যখন ছড়িয়ে যাবে তখন হচ্ছে কি তোমার এটা মানে তখন ওষুধ দিয়ে আর ট্রিটমেন্ট করা যায় না আর কি, তো সেজন্য তুলে ফেলতে হয়। কারো কোনো কোশ্চেন আছে কিনা বলতে পারো। এরপর আসলে স্টেপস অফ, স্যার, হ্যাঁ বলো। দাঁত যখন ক্ষয় হয়, মানে হুম হুম পোকায় ধরার পর যে ক্ষয়টা হয়, সেই ক্ষয় কি হুম পূরণ হয় ফিলিং ছাড়া? আমরা তো নর্মালি যে দাঁতের মধ্যে যখন আমাদের পোকা হয় ফিলিং করে হুম দেয় যেন ব্যথাটা না হয়। তো এই ফিলিংটা কি কখনো মানে পসিবল যে এই দাঁতের যে পাথরটা সেটা আবার পূরণ হবে ন্যাচারালি? না, ন্যাচারালি পূরণ হবে না। ও তাহলে ওই ফিলিংস করলে ক্ষয়টা একটা ক্ষয়ই থেকে যাবে। প্রোটেকশন, হ্যাঁ ক্ষয়টা থেকে যাবে, মানে আচ্ছা, ফিলিংটা আবার ক্ষয়টা উঠে যায়। যাতে, ক্ষয়টা যাতে আর না হয় সেরকম সেজন্য একটা ব্যবস্থা করে দেয় আর কি। হ্যাঁ, তাহলে ওইটা ন্যাচারালি রিপেয়ার হয় না। হুম, ন্যাচারালি রিপেয়ার হয় না। আচ্ছা। আর হচ্ছে কি আহ, তুমি দাঁতে যদি দাগ পড়ে যায় বা অন্য কিছু, তখন দাঁতে স্কেলিং এ করতে পারো, সেটা করলেও কিছুটা প্রোটেকশন দেয় আর কি দাঁতকে। আমাদের হ্যাঁ, টিস্যু ব্রেকডাউন, শরীরে টিস্যু ব্রেকডাউন হলে তো ওইটা আবার মানে পসিবল হয় যে সেই টিস্যু গুলো আবার নতুন করে কিন্তু গঠন করে, কিন্তু দাঁত দাঁত একবার হয় না। যদি ডেভেলপ, দাঁত যদি ডেভেলপ হয়ে যায় একবার, সেটা রিপেয়ার হয় না। একবার ভেঙে গেলে ওইটা ভেঙে যায়, ওইটা আর নতুন করে হবে না, যতক্ষণ না পর্যন্ত তুমি বাইরে থেকে কোনো দাঁত এনে সেখানে লাগাচ্ছ, মানে হ্যাঁ, ওইটা তো আর্টিফিশিয়াল কোনো আর্টিফিশিয়াল। টিপ। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর্টিফিশিয়াল। এমনি নর্মালি কোনো হয় না, দন্ত টিস্যু আর হয় না। মানে আমাদের ওকে স্যার। ছোটবেলায় যে দাঁতটা তৈরি হয় সেটা একবার যদি বড় বেলায় যদি ভেঙে যায় তাহলে এটা আর রিপেয়ার হয় না, বাইরে থেকে দাঁত না ইয়া ছাড়া, আর্টিফিশিয়াল টিপ না ইয়া ছাড়া আর কি। হ্যাঁ, এখন আসো ওকে স্যার। স্টেপস অফ, হ্যাঁ ওকে, স্টেপস অফ ক্যারিজ ফর্মেশন, কিভাবে ক্যারিজ তৈরি হয়। স্টেপস অফ ক্যারিজ ফর্মেশন মানে কতটা স্টেপের মাধ্যমে, কি কি স্টেপের মাধ্যমে ক্যারিজটা তৈরি হয়, কিভাবে ধাপে ধাপে ক্যারিজটা তৈরি হচ্ছে, সেটা হচ্ছে কি স্টেপস অফ ক্যারিজ ফর্মেশন। অ্যাসিড, ফার্স্ট ওয়ান হচ্ছে কি অ্যাসিড ব্রেকস ডাউন দ্য এনামেল দ্যাট কভার্স দ্য ক্রাউন অফ দ্য টুথ। এখন অ্যাসিড যে শব্দটা আছে সেটা কোথা থেকে আসলো সেটা একটু বলি। সেটা হচ্ছে তোমার আমাদের প্রথমে হচ্ছে কি ব্যাকটেরিয়াল প্ল্যাক তৈরি হবে, মানে ডেন্টাল প্ল্যাক যেটাকে বলি আর কি, মানে অ্যাকুমুলেশন অফ ব্যাকটেরিয়া এন্ড দেয়ার সাবস্ট্রেট, সেটাকে বলা হচ্ছে কি প্ল্যাক। এই প্ল্যাকের যে ব্যাকটেরিয়াটা আছে সেটা কি করবে, আমরা যে খাবারটা খাবো সেখানে যদি কার্বোহাইড্রেট থাকে সেই কার্বোহাইড্রেটটাকে সে ইউজ করে সে কি করে একটা অ্যাসিড তৈরি করে, সেই অ্যাসিডটা এখানে বলা হচ্ছে আর কি।
এই অ্যাসিডটা কি করে তোমার, এই অ্যাসিডটা কি করে তোমার এনামেল যে পার্টটা সেটাকে ব্রেক ডাউন করে। অ্যাসিড ব্রেকস ডাউন দ্য এনামেল দ্যাট কভার্স দ্য ক্রাউন অফ দ্য টুথ। মানে যে দাঁতের যে উপরের অংশটাকে যে কভার দিয়ে রাখে এনামেল, সেই এনামেল পার্টটাকে সে কি করে ভেঙে ফেলে অ্যাসিডটা। অ্যাসিডটা কোথা থেকে আসছে? ব্যাকটেরিয়া যখন আমরা কার্বোহাইড্রেট খাবার যখন খেয়ে থাকি, তখন ব্যাকটেরিয়া কি করে, সে কার্বোহাইড্রেট জাতীয় খাবারকে তখন সে কি করে ইউজ করে, ইউজ করে সে একটা অ্যাসিড তৈরি করে। সেই অ্যাসিডটাই হচ্ছে কি এনামেল পার্টটাকে ভেঙে ফেলে। এরপর হচ্ছে কি পরের স্টেপ হচ্ছে কি ডিকে পেনিট্রেটস দ্য ডেন্টিন দ্য লেয়ার আন্ডার দ্য এনামেল। এরপর হচ্ছে কি এই যে এনামেল পার্টটা ভেঙে গেল বা ক্ষয় হলো, সেটাকে বলা হচ্ছে কি ডিকে। এই ডিকেটা হচ্ছে কি তোমার আস্তে আস্তে এনামেল পার্ট থেকে আস্তে আস্তে ভিতরে কোথায় যায়, ডেন্টিনে চলে যায়। ডেন্টিনটা হচ্ছে কি দ্য লেয়ার আন্ডার দ্য এনামেল। এনামেল পার্টের যে ভিতরের যে লেয়ারটা সেটাকে বলা হচ্ছে কি ডেন্টিন। এই ডেন্টিন পার্টে তখন সেই ক্ষয়টা চলে যায়। এরপর হচ্ছে কি দ্য ক্যাভিটি ইফ নট রিপেয়ার্ড। এরপর হচ্ছে কি সেখানে একটা ক্যাভিটি তৈরি হয়, মানে ছিদ্র তৈরি হয়। সেই ক্যাভিটিটা যদি তোমার রিপেয়ার না হয়, সেক্ষেত্রে হচ্ছে কি সেটা ছড়িয়ে যায় কোথায়, স্প্রেডস ইনটু দ্য পাল্প অফ দ্য টুথ। এরপর দাঁতের একদম সেন্টার অংশে, মানে মূল অংশে সেটা চলে যায়, যেখানে হচ্ছে কি দাঁতের সাথে নার্ভগুলা থেকে থাকে। মানে যে অংশে যদি একটু সমস্যা হয় নার্ভগুলা, তখন মানে যেখানে নার্ভ সিগন্যাল জেনারেট হয় আর কি দাঁতের, সেই অংশটাকে বলা হচ্ছে পাল্প। তো সে পাল্পে ছড়িয়ে যায় সেই ক্যাভিটিটা। ছড়িয়ে যাওয়ার ফলে কি হয়, দিস মে কজ ইনফ্ল্যামেশন। এর ফলে সেখানে ইনফ্ল্যামেশন তৈরি হয়, যন্ত্রণা হয়, ব্যথা বেদনা হয়, অ্যান্ড অ্যান অ্যাবসেস, এবং লিকুইড জাতীয় পদার্থ সেখানে তৈরি হয়, সেজন্য দাঁতটা ফুলে যায় সেখানে। দেন দ্য টুথ মে হ্যাভ টু বি এক্সট্রাক্টেড। এর ফলে হচ্ছে কি তোমার দাঁতটাকে তুলে ফেলতে হয়, মানে পুরা দাঁতটাই এফেক্টেড হয়ে গিয়েছে, ইনফেকশন ছড়িয়ে গিয়েছে সারা জায়গায়, সেজন্য হচ্ছে কি দাঁতটা তুলে ফেলতে হবে, না হলে হচ্ছে কি পাশের যে দাঁতটা আছে সেই দাঁতটাকে সে কি করবে, এফেক্টেড করবে। তো এইভাবে হচ্ছে ক্যারিস তৈরি হয়, এবং এই ক্যারিসের ফলে হচ্ছে তোমার দাঁতটা তুলে ফেলতে হয় আর কি। কারো কোন কোশ্চেন আছে না বলতে পারো। এখন আসো টাইপস অফ ক্যারিস অ্যাকর্ডিং টু লোকেশন। এখন কত ভাগে ভাগ করা যায় লোকেশন অনুযায়ী, দাঁতের লোকেশন অনুযায়ী, বা দাঁতের যে যে পার্ট আছে তার লোকেশন অনুযায়ী তোমার ক্যারিস কত প্রকার হতে পারে। প্রথম হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে পিটস, স্মল ডিপ্রেশন ইন দ্য অ্যানিমাল সারফেস। এখানে আমরা জানি ডিপ্রেশন মানে হচ্ছে চিন্তা হওয়া, সেটা 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 কিন্তু না। এখানে এখানে ডিপ্রেশন বলতে হচ্ছে কি ছোট পরিমাণ, অল্প পরিমাণ ক্ষয় হওয়া তোমার অ্যানিমাল সারফেসে, মানে দাঁতের যে ক্রাউনটাকে যে ঢেকে রাখে সেই অ্যানিমাল সারফেসে তোমার কি হওয়া, সামান্য পরিমাণ ক্ষয় হওয়া, সেটাকে বলা হচ্ছে কি পিটস। অ্যান্ড ফিশার, ফিশার মানে হচ্ছে কি এ ব্রেক ইন দ্য এনামেল, এনামেল পার্টটা একটু ভেঙে যাওয়া, সেটাকে বলা হচ্ছে ফিশার। তো পিটস এন্ড ফিশার ক্যারিস হচ্ছে কোথায় হয়, তোমার এনামেল পার্টে হয়। প্রথম হচ্ছে কি একটু ক্ষয় হওয়া, সেটাকে বলা হচ্ছে পিটস, আর ফিশার হচ্ছে কি ভেঙে যাওয়া এনামেল পার্টটা। তো সেই ক্যারিসটার নাম হচ্ছে কি তোমার পিটস এন্ড ফিশার ক্যারিস। এটা কোথায় হয়, এনামেল পার্টে হয়। এরপর হচ্ছে কি ডিপ ডেন্টিনাল ক্যারিস। আমরা জানি ডেন্টিন মানে কি এনামেল পার্টের যে নিচের অংশটা, ভেতরের অংশটা, সেটাকে বলা হচ্ছে কি ডেন্টিন। এই ডেন্টিনের পার্টটা যদি ক্যারিস হয়ে থাকে, তাহলে সেটাকে বলা হচ্ছে কি ডিপ ডেন্টিনাল ক্যারিস। মানে এইগুলো সব লোকেশন অনুসারে হচ্ছে। পিটস এন্ড ফিশার ক্যারিস হয় কোথায়, এনামেল পার্টে, সেজন্য এটার নাম হচ্ছে কি পিটস এন্ড ফিশার ক্যারিস। আর ডিপ ডেন্টিনাল ক্যারিস হচ্ছে কি তোমার ডেন্টিনে হয়ে থাকে, সেজন্য এটার নাম হচ্ছে কি ডিপ ডেন্টিনাল ক্যারিস। এরপর হচ্ছে কি রুট ক্যারিস, মানে দন্তমূলে হয়ে থাকে যেটা, সেটাকে বলা হচ্ছে কি রুট ক্যারিস। মানে প্রথমে এনামেল পার্টটাকে এফেক্টেড করতে করতে সেটা ডিপ ডেন্টিনে চলে যায়, ডেন্টিন থেকে সম্পূর্ণ রুটে চলে যায়। এই রুটে যদি ক্যারিস হয়ে থাকে, তাহলে সেটাকে বলা হচ্ছে কি মানে রুট ক্যারিস, মানে দাঁতটা পুরাটাই নষ্ট হয়ে যাওয়া আর কি সেটা। রুট ক্যারিসটা হচ্ছে খুবই বিপজ্জনক আর কি, তখন দাঁতটা তুলে ফেলতে হয়। তো এই তিন ভাগে আমরা ভাগ করতে পারি ক্যারিসকে। এরপর হচ্ছে কি ক্যারিস ফর্মেশন ক্যান বি ইলাস্ট্রেটেড অ্যাজ ফলোস। সংক্ষেপে বোঝানো হচ্ছে আর কি এখানে কিভাবে তৈরি হচ্ছে ক্যারিসটা। প্রথম হচ্ছে কি ব্যাকটেরিয়া প্লাস সুক্রোজ। ব্যাকটেরিয়াটা কোথা থেকে আসলো, ব্যাকটেরিয়া ইন প্ল্যাক অ্যাক্ট অন সুক্রোজ আফটার কার্বোহাইড্রেট ইনজেকশন। মানে কার্বোহাইড্রেট খাওয়ার পরে ব্যাকটেরিয়া প্ল্যাকের যে ব্যাকটেরিয়াটা আছে সেটা কাকে এফেক্টেড করলো, তোমার সেটা কাকে এফেক্টেড করলো, তোমার সুক্রোজকে। সুক্রোজকে এফেক্ট করে সে কি করলো, এক প্রকার কি তৈরি করলো, অ্যাসিড তৈরি করলো। ব্যাকটেরিয়া প্রডিউস অ্যাসিডস ফ্রম সুক্রোজ প্রোডাক্ট। অ্যাসিড তৈরি করার ফলে কি হলো, অ্যাসিডটা মানে মানে দাঁতের যে অংশের যে ব্যাকটেরিয়াটা আছে
সে ব্যাকটেরিয়াটা তোমার কার্বোহাইড্রেট ইউজ করে সে কি করলো, অ্যাসিড তৈরি করলো, সেই অ্যাসিডটা সে দাঁতকে কি করলো, এফেক্টেড করলো। মানে সাসেপ্টেবল টুথ সারফেস, মানে যে অংশে তোমার অ্যাসিডটা পৌঁছাতে পারলো দাঁতের, সেই অংশটাকে সে কি করলো, এফেক্টেড করলো। এফেক্টেড করার ফলে মানে সেটা আস্তে আস্তে ক্যারিসের রূপ নিল আর কি, দন্ত ক্ষয় হওয়া শুরু করলো, ডিক্যালসিফিকেশন হলো, এনামেল পার্ট, ডেন্টিন পার্ট এফেক্টেড হলো, আস্তে আস্তে সেটা সব জায়গায় ছড়িয়ে পড়লো, এইভাবে কি ক্যারিসটা হলো আর কি। এখানে বলা হচ্ছে কি অ্যাসিড এট দ্য পিএইচ লেভেল বিলো 5.5 ব্রিং অ্যাবাউট ব্রেকডাউন অফ এনামেল হবে, রেজাল্টিং ইন ক্যারিস। ব্রেকডাউন শব্দটা বাদ পড়েছে। পিএইচ লেভেল, এই অ্যাসিড তৈরি হওয়ার ফলে কি হয়, মুখের যে পিএইচ, দাঁতের মুখের যে পিএইচ, সেই পিএইচ লেভেলটা কততে নেমে আসে, 5.5 এর নিচে নেমে আসে। তো 5.5 এর নিচে নেমে আসা অর্থ হচ্ছে কি সে এনভায়রনমেন্টটা অ্যাসিডিক হয়ে গেল। অ্যাসিডিক এনভায়রনমেন্ট হলে সেটা কি করবে, এনামেল পার্টের ক্ষয় করবে, ব্রেকডাউন করবে। তো এনামেল পার্ট ব্রেকডাউন হলে ডেন্টিনকে এফেক্ট করবে, ডেন্টিন এফেক্ট হলে সেটা পুরো দাঁতকে এফেক্ট করবে। তো এইভাবে হচ্ছে কি তোমার ক্যারিসের সূচনা হয় আর কি। মানে এনামেল পার্টটা ধ্বংস হওয়ার সাথে সাথে তোমার কি হচ্ছে, তোমার ক্যারিসের সূচনা হলো। তো এইভাবে হচ্ছে কি তোমার এই ক্যারিসটা তৈরি হচ্ছে আর কি, সংক্ষেপে এটা বোঝানো হলো আর কি। কারো কোন কোয়েশ্চেন আছে কিনা বলতে পারো। এখন আসো প্রিভেনশন অফ ডেন্টাল ক্যারিস। এখন তো আমরা দেখলাম কিভাবে ডেন্টাল ক্যারিস তৈরি হচ্ছে, এখন তুমি কিভাবে সেটা দূর করবা, প্রিভেনশন করবা, সেটা এখন সেটা একটু পড়বো। এডিশন অর ইনকর্পোরেশন অফ মাইনিউট অ্যামাউন্টস অফ ফ্লোরাইড আয়ন, ইট মেক্স হাইড্রোক্সি অ্যাপাটাইট, এটা হাইড্রোক্সি অ্যাপাটাইট হবে, ক্রিস্টালস ইনটু ফ্লোরাইপাটাইট, এনহান্সেস দ্য রেজিস্ট্যান্স অফ টুথ সারফেস টু অ্যাসিড অ্যাটাক। এটা বলা হচ্ছে কি তুমি যদি অল্প পরিমাণ ফ্লোরাইড সবসময় নিয়ে থাকো, পেস্ট আকারে হোক, জেল আকারে হোক, তুমি যদি নিয়ে থাকো, তাহলে হচ্ছে কি সেটা দাঁতের যে তোমার হাইড্রোক্সি অ্যাপাটাইট অংশ আছে, সেই অ্যাপাটাইট অংশকে সে কিসে কনভার্ট করবে, ফ্লোরো অ্যাপাটাইটে। এর ফলে কি হবে, দাঁতের সারফেসে সে কি করবে, একটা রেজিস্ট্যান্স তৈরি করবে, কার বিরুদ্ধে, মানে একটা প্রতিরোধক ব্যবস্থা তৈরি করবে দাঁতের উপরের সারফেসে। তো প্রতিরোধক ব্যবস্থা তৈরি করার ফলে কি হবে, এই যে ব্যাকটেরিয়া খাবার ব্যবহার করে যে তোমার অ্যাসিড তৈরি করলো, সেই অ্যাসিডটা তখন দাঁতকে আর ক্ষয় করতে পারবে না। তো এইভাবে হচ্ছে কি আমরা ফ্লোরাইড আয়ন অ্যাড করে প্রতিদিন টুথপেস্ট ইউজ করে বা টুথপেস্টের মাধ্যমে ফ্লোরাইড আয়ন গ্রহণ করে তখন কি করতে পারে, আমরা দাঁতের সারফেস যেটা আছে উপরের সারফেসে একটা কি করতে পারি, মানে প্রতিরোধ ব্যবস্থা, দ্যাট ইজ রেজিস্ট্যান্স তৈরি করতে পারে। তো রেজিস্ট্যান্স তৈরি করলে ব্যাকটেরিয়া যে অ্যাসিড তৈরি করলো সেটা কি করবে, সেটা তখন দাঁতকে আর এফেক্ট করতে পারবে না। তো এইভাবে হচ্ছে কি আমরা ডেন্টাল ক্যারিস থেকে দাঁতকে একটা উপায়ে প্রতিরক্ষা করতে পারি। এটা হচ্ছে মূল উপায় আর কি। এই উপায়ে আমরা কি করতে পারি, বেশি দাঁতকে আমরা দন্তক্ষয় হওয়া থেকে রক্ষা করতে পারি। আরেকটা উপায় হচ্ছে কি মিনিমাইজিং ইনটেক অফ ডায়েটারি রিফাইন্ড কার্বোহাইড্রেটস অ্যান্ড গুড ডেন্টাল হাইজিন প্রিভেন্ট গ্রোথ অফ ব্যাকটেরিয়া। এরপর বলা হচ্ছে কি আমরা জানি হচ্ছে কি ব্যাকটেরিয়া কোন খাবারটাকে বেশি ইউজ করে, সেটা হচ্ছে কার্বোহাইড্রেট, মানে শর্করা জাতীয় খাবারকে সে বেশি ইউজ করতে পারে। তো এখন যদি শর্করা জাতীয় খাবারটা যদি আমরা প্রতিদিন খাবারে যদি একটু কম খাই, আর যদি আমরা ডেন্টাল হাইজিনটা বজায় রাখি, মানে দাঁতটা পরিষ্কার রাখি প্রপারলি, তাহলে হচ্ছে কি আমরা ব্যাকটেরিয়ার গ্রোথটাকে কি করতে পারি, প্রিভেন্ট করতে পারি বা নির্মূল করতে পারি। এইভাবে হচ্ছে কি আমরা ডেন্টাল ক্যারিস থেকে রক্ষা পেতে পারি আর কি। যেমন হচ্ছে কি আমরা সুইটস এটসেট্রা শুড বি লিমিটেড টু মিল টাইমস। আমরা কি করতে পারি, মিষ্টি জাতীয় খাবারটা আমরা মানে খাবারের সময় যাতে কম খাই, সেটা আমরা নজর দিতে হবে আর কি, যাতে খাবারের মধ্যে মিষ্টি জাতীয় খাবারটা কম খেতে হবে। তো এটা যদি করতে পারি তাহলে আমরা এই ডেন্টাল ক্যারিস থেকে রক্ষা পেতে পারি। তো তখন মানে মিষ্টি জাতীয় খাবার যদি কম খেয়ে থাকি তাহলে কি ব্যাকটেরিয়াল গ্রোথও কম হবে, প্ল্যাগও তৈরি হবে না, প্লাস হচ্ছে ক্যারিস যেটা হচ্ছে সেটাও তোমার বেশি তৈরি হবে না। এর ফলে হচ্ছে কি আমরা দাঁতটাকে রক্ষা করতে পারবো। আরেকটা উপায় হচ্ছে কি প্রপার ব্রাশিং অফ দ্য টিথ ইজ ইফেক্টিভ ইন প্রিভেন্টিং অ্যান্ড রিমুভিং ডেন্টাল প্ল্যাগ। আবার হচ্ছে কি আমরা যদি প্রপারলি দাঁত ব্রাশ করি তাহলে হচ্ছে কি সেটা তোমার প্রিভেন্ট করতে এবং পুরোপুরি নির্মূল করতে সহায়তা করবে কি ডেন্টাল প্ল্যাগ। ডেন্টাল প্ল্যাগ যদি প্রিভেনশন করা যায় তাহলে হচ্ছে কি ডেন্টাল ক্যারিস হওয়ার সম্ভাবনাটা অনেক কমে যায়। কারণ ক্যারিসটা শুরু হয় কিসের দ্বারা, এই প্ল্যাগে যে ব্যাকটেরিয়াটা আছে সেটা কার্বোহাইড্রেট ইউজ করার ফলে অ্যাসিড তৈরি করে, অ্যাসিডটা তখন এনামেল যে অংশটা আছে দাঁতের সেটাকে কি করে, ব্রেক ডাউন করে।
তখন তখনই কি হয়, ক্যারিসের যাত্রা শুরু হয় আর কি। তো এখন যদি আমরা ডেন্টাল প্ল্যাকটাকে যদি নির্মূল করতে পারি, সেই ক্ষেত্রে তোমার ক্যারিস হওয়ার সম্ভাবনাটা কি করতে পারে, আমরা পুরোপুরি ধ্বংস করতে পারি। Ideally, toothbrushing should be carried out twice a day and emphasis should be placed on brushing just before bed. আর হচ্ছে কি আমরা টুথব্রাশিংটা 2 বার করব প্রতিদিন। আর সবচেয়ে বেশি গুরুত্ব দিব কার উপর, রাত্রে ঘুমাতে যাওয়ার আগে দাঁত ব্রাশিং এর উপর। রাতে ঘুমোতে যাওয়ার আগে যদি আমরা দাঁত ব্রাশ করতে পারি, তাহলে হচ্ছে তোমার এই ডেন্টাল প্ল্যাক তৈরি হওয়ার সম্ভাবনাটা, ডেন্টাল প্ল্যাকটা সম্পূর্ণরূপে রিমুভ করতে পারবো। ডেন্টাল প্ল্যাক নির্মূল হলে ডেন্টাল ক্যারিস থেকে কি করতে পারবো, আমরা মুক্ত হতে পারবো। আরেকটা উপায় হচ্ছে কি, আর্লি ডিটেকশন অ্যান্ড ডেন্টাল রেস্টোরেশনস অফার দ্য বেস্ট ফর্ম অফ কন্ট্রোল অফ ক্যারিস। আরেকটা হচ্ছে কি, তুমি যদি প্রাথমিকভাবে যদি সেটা ডিটেক্ট করতে পারো যে ডেন্টাল ক্যারিস হয়েছে, এবং সাথে সাথে হচ্ছে কি সেটাকে তোমার রক্ষা করতে পারো সেই দাঁতটাকে, তাহলে হচ্ছে কি সেটাই হচ্ছে কি তোমার সবচেয়ে ভালো কি করতে পারে, তোমার ভালো উপায় হচ্ছে কি, মানে দন্তক্ষয় রোধ করার সবচেয়ে ভালো হচ্ছে যে আগে প্রাথমিকভাবে ক্যারিসটা তোমার কি করা, আইডেন্টিফাই করা বা ডিটেক্ট করা, এবং সেই দাঁতটাকে যে দাঁতের ক্যারিস হয়েছে সেই দাঁতটাকে কি করা, তোমার প্রোটেক্ট দেওয়া বা রেস্টোর করা। তুমি যদি সেটা প্রাথমিকভাবে করতে পারো, তাহলে হচ্ছে কি তুমি, এটা হচ্ছে কি সবচেয়ে ভালো উপায় ডেন্টাল ক্যারিস দূর করার জন্য। তো এই 4টা উপায় আমরা মূলত কি করতে পারি, ডেন্টাল ক্যারিস নির্মূল করতে পারি বা প্রিভেন্ট করতে পারি। এখন আসলে আমরা যে প্রথমটা বলেছি যে ফ্লুরাইড আয়ন অ্যাড করা, সেই ফ্লুরাইড আয়ন অ্যাড করাকে বলা হচ্ছে কি ফ্লুরাইড থেরাপি। এখন আসলে ফ্লুরাইড থেরাপিটাকে আমরা এখন করবো আর কি। কারো কোনো কোশ্চেন আছে কিনা বলতে পারো? স্যার হাইড্রক্সি অ্যাপাটাইটটা কি? মানে ক্যালসিয়াম যে ফর্মে থাকে আর কি আমাদের দাঁতে, সেটা হচ্ছে কি হাইড্রক্সি অ্যাপাটাইট আর কি, ক্যালসিয়াম প্লাস ফসফেট, সেটা হাইড্রক্সি অ্যাপাটাইট তৈরি করে তোমার দাঁতে থাকে আর কি, সেই ফর্মটাই হচ্ছে কি হাইড্রক্সি অ্যাপাটাইট। এখন আসো ফ্লুরাইড থেরাপি। ফ্লুরাইড থেরাপি হচ্ছে কি তোমার দাঁতে ফ্লুরাইড অ্যাড করা, দাঁতে একটা নির্দিষ্ট পরিমাণ ফ্লুরাইড যাতে প্রতিদিন আমরা অ্যাড করতে পারি, সেটাকে বলা হচ্ছে কি ফ্লুরাইড থেরাপি। কারণ হচ্ছে কি ফ্লুরাইড যদি অ্যাড করি, তাহলে সেটা কি করবে, দাঁতের যে হাইড্রক্সি অ্যাপাটাইট যে অংশটা আছে, সেই হাইড্রক্সি অ্যাপাটাইটকে সে কিসে কনভার্ট করবে, ফ্লুরো অ্যাপাটাইট। এর ফলে কি হবে, দাঁতের যে সারফেসটা আছে দাঁতের উপরের অংশে, সে কি করবে, একটা প্রতিরক্ষা তৈরি করবে, রেজিস্ট্যান্স তৈরি করবে, কার এগেনস্টে, ডেন্টাল প্ল্যাকের এগেনস্টে। এর ফলে কি হবে, তখন ডেন্টাল ক্যারিস আর হবে না। এখন আসলে ফ্লুরাইড থেরাপি সম্পর্কে পড়বো। দ্য ডেভেলপিং টুথ অফ এ চাইল্ড উইল রিসিভ ইটস নেসেসারি বিল্ডিং ম্যাটেরিয়ালস ফ্রম দ্য ব্লাড plasma and thus enamel fluorine content at this point is completely dependent on systematically absorbed fluorine. এটা হচ্ছে কি তোমার যখন বাচ্চাদের আর কি যখন দাঁত ওঠা শুরু করে, সেটাকে বলা হচ্ছে কি ডেভেলপিং টুথ, মানে যে দাঁতটা ওঠা শুরু করলো আর কি, সে দাঁতটা তখন প্রয়োজনীয় উপাদান তখন কি করে, কাঠ থেকে নেয়, তখন ব্লাড থেকে নিয়ে থাকে। আমাদের রক্তে যে উপাদানগুলো আছে সেই রক্তের উপাদান থেকে দাঁতটা কি করে, তার প্রয়োজনীয় উপাদান সেই রক্ত থেকে গ্রহণ করে বা ব্লাড প্লাজমা থেকে গ্রহণ করে। তো তখন হচ্ছে কি যে এনামেল ফ্লোরিন, মানে এনামেল পার্টের যে ফ্লোরিনটা থাকে, সেই এনামেল ফ্লোরিনের কনসেন্ট্রেশন কার উপর নির্ভর করে, তোমার তুমি কতটুকু মানে বাচ্চার ব্লাডে কতটুকু ফ্লোরিন আছে সেটার উপর নির্ভর করে। মানে এটা কখন, যখন বাচ্চাদের দাঁত ওঠা শুরু করে, সেক্ষেত্রে মানে সেই ক্ষেত্রে তোমার ফ্লোরিন কন্টেন্টটা কিসের উপর নির্ভর করে, তোমার বাচ্চার শরীরে কতটুকু ফ্লোরাইড আছে তার উপর নির্ভর করে। আফটার টুথ ইরাপশন, যখন টুথ ইরাপশন মানে হচ্ছে কি দাঁতটা সম্পূর্ণরূপে ডেভেলপড হয়ে যাওয়া, সেটাকে বলা হচ্ছে কি টুথ ইরাপশন। তো টুথ ইরাপশন হয়ে গেলে তখন কি হয়, ম্যাচুরেশন অফ দ্য এনামেল টেক্স প্লেস। তখন এনামেল যে অংশটা, দাঁতের যে উপরের অংশটা, সেটা কি হয়, ম্যাচিউর হয়ে যায়। মানে আমরা যত বড় হবে এনামেল পার্টটা কি তত ম্যাচিউর হয়ে যাবে। ম্যাচিউর হলে কি হবে, তখন এ গ্রেট ডিল অফ ফ্লুরাইড আপটেক ইজ এ টপিক্যাল ওয়ান। তখন এনামেল পার্টের যে ফ্লোরিনটা, সেটা তখন কি তোমার ব্লাড থেকে আর ফ্লোরিন গ্রহণ করবে না, তখন কার থেকে গ্রহণ করবে, আমরা টুথব্রাশের মাধ্যমে বা টুথপেস্টের মাধ্যমে যতটুকু ফ্লোরাইডটা দিতে পারে দাঁতকে, ঠিক ততটুকু ফ্লোরাইডে কি করতে পারে, সে অ্যাকসেপ্ট করতে পারবে, এর বাইরে না। তো সেটাকে বলা হচ্ছে কি টপিক্যাল ওয়ান। টপিক্যাল মানে হচ্ছে কি যেটা অ্যাবজর্ব হয় না আর কি,
জাস্ট স্কিনের সার্ফেসে আমরা অ্যাপ্লাই করে থাকি। Hence, fluoride acts in two complementary ways, by systemic action and by its topical action. সেজন্য ফ্লোরাইডটা হচ্ছে কি দুই ভাবে কাজ করে। একটা হচ্ছে কি সিস্টেমিক অ্যাকশন, মানে হচ্ছে কি ব্লাডে কতটুকু ফ্লোরিন আছে তার উপর নির্ভর করে কি হয় বাচ্চার দাঁতের ডেভেলপমেন্ট হয়। তো সেটা এক প্রকার উপায়। আরেকটা হচ্ছে কি বাই ইটস টপিক্যাল অ্যাকশন, যখন আমরা অ্যাডাল্ট হয়ে যাব, আমরা যখন বড় হয়ে যাব বা আমাদের দাঁত ওঠাটা যখন সম্পূর্ণরূপে হয়ে যাবে, সেক্ষেত্রে তখন ফ্লোরাইডটা কিভাবে কাজ করে, টপিক্যাল উপায়ে কাজ করে। মানে আমরা টুথপেস্টের মাধ্যমে বা টুথ পাউডারের মাধ্যমে কতটুকু তোমার ফ্লোরাইডটা দিতে পারছি সেটার উপর নির্ভর করছে। তো সেজন্য এখানে বলা হচ্ছে কি দুইভাবে কাজ করছে। সিস্টেমিক অ্যাকশনটা তখনই কাজ করে জাস্ট বাচ্চাদের উপর কাজ করে, যখন যে সকল বাচ্চাদের কি হয় নতুন নতুন দাঁত ওঠা শুরু করে তাদের ক্ষেত্রে। আর টপিক্যালটা হচ্ছে মূলত আমাদের মানে সম্পূর্ণ দাঁত ওঠা শুরু হওয়ার পর থেকে মানে টপিক্যাল অ্যাকশন শুরু হয় আর কি। এখন বলা হচ্ছে কি ফ্লোরাইড থেরাপি ফর প্রিভেনশন অফ ক্যারিজ ইজ অফ টু টাইপ। সেজন্য ফ্লোরাইড থেরাপিটা হচ্ছে কি দুই প্রকারের। একটা হচ্ছে কি সিস্টেমিক ফ্লুরিডেশন। তো সিস্টেমিক ফ্লুরিডেশন মানে হচ্ছে কি মানে রক্তে ফ্লোরাইডের মাত্রাটাকে ঠিক রাখা, সেটা হচ্ছে কি সিস্টেমিক ফ্লুরিডেশন। মানে প্লাজমাতে যাতে ব্লাডের প্লাজমা যেটা আছে সেখানে যাতে ফ্লোরাইড কন্টেন্টটা আমরা সাপ্লাই করতে পারি, সেটা হচ্ছে কি সিস্টেমিক ফ্লুরিডেশন। আর টপিক্যালটা হচ্ছে আমরা যাতে বাইরে থেকে তোমার কি করতে পারি, মানে বাইরে থেকে বলতে টুথপেস্ট আকারে বা টুথ পাউডার আকারে যাতে ফ্লোরাইডটা দাঁতের উপর অ্যাপ্লাই করতে পারে, সেটা হচ্ছে কি তোমার টপিক্যাল ফ্লুরিডেশন। এখন আসো সিস্টেমিক ফ্লুরিডেশন কিভাবে করব। Fluoridation of public water supply provides significant protection against caries. আমরা যদি ওয়াসার যে পানি আছে বা পাবলিক যে ওয়াটার সাপ্লাই দেওয়া হয় সেই পানিটাকে যদি আমরা সেই পানিতে যদি আমরা ফ্লোরাইড দিতে পারি, তাহলে হচ্ছে কি বাচ্চারা যদি সেই পানিটা খেয়ে থাকে তখন বাচ্চাদের কি যে ফ্লোরাইডের যে ইয়াটা আছে প্লাজমা লেভেল সেটা কি হবে মেনটেন করা হবে। তো এইভাবে হচ্ছে কি আমরা ক্যারিসের এগেইনস্টে একটা প্রোটেকশন দিতে পারি। The adjustment of the fluoride concentration of public water supply to 1 ppm is necessary in low fluoride areas. মানে যে সকল এরিয়াতে ফ্লোরাইড কন্টেন্ট খুব কম সে সকল এরিয়াতে কি করতে পারে আমরা এভাবে ফ্লোরাইডটা দিতে পারি। তো সেখানে ফ্লোরাইডের কনসেন্ট্রেশন কতটুকু হবে তোমার 1 ppm মানে 1 পার্ট পার মিলিয়ন। 1 পার্ট পার মিলিয়ন হচ্ছে 1 মিলিগ্রাম পার লিটার যদি হয়ে থাকে, মানে প্রতি লিটারে যদি 1 মিলিগ্রাম ফ্লোরাইড থাকে তাহলে সেখানে ফ্লোরাইডের কনসেন্ট্রেশন হচ্ছে কত 1 পার্ট পার মিলিয়ন। তো এইভাবে যদি আমরা করতে পারি সাপ্লাই দিতে পারি তাহলে হচ্ছে কি আমরা ডেন্টাল ক্যারিজ থেকে একটা প্রোটেকশন দিতে পারবো। আরেকটা উপায় হচ্ছে কি ফ্লোরাইড সাপ্লিমেন্ট আকারে দিতে পারি, সেটা হচ্ছে কি লাইক ট্যাবলেট আকারে, ড্রপস আকারে, লজেন্স আকারে, ট্যাবলেট সল্ট আকারে এটসেট্রা অফার অ্যান অল্টারনেটিভ সোর্স অফ সিস্টেমিক ফ্লুরিডেশন। তো সিস্টেমিক ফ্লুরিডেশনের আরেকটা বিকল্প উপায় হচ্ছে কি আমরা যদি ফ্লোরাইডটা যদি সাপ্লিমেন্ট আকারে দিই, যেমন ট্যাবলেট আকারে যদি দিয়ে থাকে, ড্রপস আকারে যদি দিয়ে থাকে বা লজেন্স আকারে যদি বাচ্চাদের খাওয়ায়, টেবল সল্ট আকারে যদি দিয়ে থাকে, তাহলে হচ্ছে কি আমরা সিস্টেমিক ফ্লুরিডেশনটা কি করতে পারি মেনটেন করতে পারি। তো এইভাবে হচ্ছে কি সিস্টেমিক ফ্লুরিডেশনটা আমরা প্রপারলি মেনটেন করতে পারবো। কারো কোনো কোশ্চেন আছে কিনা বলতে পারো। এখন আসো টপিক্যাল ফ্লুরিডেশন। টপিক্যাল ফ্লুরিডেশন মানে বাইরে থেকে, মানে টুথপেস্ট আকারে, টুথ পাউডার আকারে বা মাউথ ওয়াশ আকারে আমরা ফ্লুরাইডটা যদি দাঁতে অ্যাপ্লাই করি তাহলে কি দাঁত যে মানে দাঁতের এনামেল যে ফ্লুরাইড দরকার সে ফ্লুরাইডটা তখন সে পেস্ট থেকে নিতে পারে, অথবা সে তখন কার থেকে নিতে পারে টুথ পাউডার থেকে নিতে পারে, অথবা জেল থেকে নিতে পারে। তো তখন ক্যারিসের এগেইনস্টে কি পাবো আমরা একটা প্রোটেকশন পাবো। এখন আসো ফ্লুরাইড টুথপেস্ট ইউজ কজেস 25% রিডাকশন ইন দ্য প্রিভেনশন অফ ক্যারিস। ক্যারিস আমরা যদি টুথপেস্ট ইউজ করি প্রতিদিন, সেখানে যদি ফ্লুরাইড থেকে থাকে তাহলে সেটা কি করবে তোমার দন্তক্ষয় রোধ হওয়া থেকে 25% আমাদেরকে কি করবে প্রোটেকশন দিবে, মানে 25% রিডিউস করবে দন্তক্ষয় হওয়া থেকে। তো তাহলে কি করতে হবে আমাদের টুথপেস্টে আমরা ফ্লুরাইড ইউজ করলে তাহলে 25% কি করব আমরা রিডিউস করতে পারবো ডেন্টাল ক্যারিস হওয়া থেকে। নর্মালি কনভেনশনাল টুথপেস্ট কন্টেন্স 1 মিলিগ্রাম ফ্লোরিন, এফ মানে ফ্লোরিন পার গ্রাম। তো আমাদের যে সাধারণ যে টুথপেস্ট আছে সেটাতে আমরা সেখানে কতটুকু ফ্লোরাইড থাকে তোমার 1 মিলিগ্রাম ফ্লোরাইড থাকে পার গ্রাম। প্রতি গ্রাম পেস্টে তোমার 1 গ্রাম করে কি থাকে ফ্লোরাইড থাকে, মানে 1000 to 1100 ppm অফ ফ্লোরাইড থাকে সেখানে।
ইট ইজ অ্যাডেড অ্যাজ সোডিয়াম মনোফ্লোরফসফেট, সোডিয়াম মনোফ্লোরফসফেট আকারে থাকে, অথবা হচ্ছে কি স্টেনাস ফ্লোরাইড আকারে থেকে থাকে। এইভাবে যদি আমরা টুথপেস্টে ফ্লোরাইড সাপ্লাই দিয়ে থাকি তাহলে হচ্ছে কি তোমার সেখান থেকে ক্যারিস হওয়ার সম্ভাবনা 25% কমে যাবে। আর ফ্লোরাইড মাউথ রিনজেস ক্যান রিডিউস ক্যারিস বাই 20 to 50%। আর ফ্লোরাইড যে মাউথ ওয়াশ আছে বা মাউথ রিনস বলে সেটাকে, মাউথ ওয়াশ মাউথ রিনস একই কথা, একই জিনিস। তো সেখানে যদি আমরা মাউথ ওয়াশ আকারে যদি ফ্লোরাইড ইউজ করি তাহলে হচ্ছে কি সেখানে ক্যারিস হওয়ার সম্ভাবনা কতটুকু কমবে, 20 থেকে 50%। এরপর হচ্ছে কি ফ্লোরাইড ভার্নিশ, যদি ফ্লোরাইড ভার্নিশ ইউজ করে থাকে, মানে এখানে হচ্ছে কি একটা অ্যালকোহলিক সলিউশন আর কি ভার্নিশ, তো সেটা ইউজ করলে সেখানেও কি আমরা ক্যারিসের সম্ভাবনা কমাতে পারি। যেমন ফ্লোরাইড ভার্নিশেস আর ডেভেলপ টু প্রলং কন্টাক্ট টাইমস বিটুইন ফ্লোরাইড অ্যান্ড এনামেল উইথ এ ভিউ টু ইনক্রিজিং দ্য ফরমেশন অফ ফ্লোরোঅ্যাপাটাইট। এটা হচ্ছে কি আমরা যদি ভার্নিশ আকারে ফ্লোরাইড ইউজ করি তাহলে হচ্ছে কি সেটা কি করবে, তোমার এনামেল এবং ফ্লোরাইডের মাঝখানে কি করবে, একটা কন্টাক্ট টাইম বাড়িয়ে দিবে। মানে হচ্ছে কি ফ্লোরাইডটা এনামেলের সাথে বেশি অ্যাটাচ থাকবে। তো বেশি অ্যাটাচ থাকলে সুবিধা হচ্ছে কি তোমার সেখানে ফ্লোরোঅ্যাপাটাইট হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি বেড়ে যায়। এনামেল পার্টের যে হাইড্রোক্সি অ্যাপাটাইট আছে সেটা বেশি পরিমাণ ফ্লোরোঅ্যাপাটাইটে কনভার্ট হবে। তো বেশি পরিমাণ ফ্লোরোঅ্যাপাটাইটে কনভার্ট হলে সুবিধা হচ্ছে কি, তো সেই এই ফ্লোরোঅ্যাপাটাইট কি দিবে, টুথ সারফেসকে কি করবে, একটা প্রোটেকশন দিবে, রেজিস্ট্যান্স দিবে, কার এগেইনস্টে, তোমার ডেন্টাল ক্যারিসের এগেইনস্টে। তো তাহলে হচ্ছে কি আমরা ক্যারিস থেকে তখন মুক্ত হতে পারবো। এক্সাম্পল হচ্ছে কি, ফর এক্সাম্পল ডুরাফ্যাক্ট is an alcoholic solution of natural varnishes containing 50 মিলিগ্রাম সোডিয়াম ফ্লোরাইড পার মিলিলিটার। ডুরাফ্যাক্ট হচ্ছে কি একটা অ্যালকোহলিক সলিউশন যেটা হচ্ছে কি আমরা ভার্নিশ হিসেবে ইউজ করি, যেখানে প্রতি মিলিলিটারে কতটুকু থাকে সোডিয়াম ফ্লোরাইড, তোমার 50 মিলিগ্রাম সোডিয়াম ফ্লোরাইড থাকে। এটা যদি আমরা ইউজ করি ভার্নিশটা, তাহলে সে কি করবে, এনামেল আর ফ্লোরাইডের মাঝখানে কি করবে, কন্টাক্ট টাইমটা বাড়িয়ে দেবে। মানে ফ্লোরাইডটা যাতে তোমার এনামেল পার্টে দাঁতের উপরের অংশে যাতে অ্যাটাচড হয়ে থাকে বেশি পরিমাণ, সেটা কি করবে, নিশ্চিত করবে। এর ফলে ফ্লোরোঅ্যাপাটাইট বেশি তৈরি হবে। এরপর হচ্ছে কি অ্যাসিডিউলেটেড ফসফেট ফ্লোরাইড মানে এপিএফ জেল। এটা যদি ইউজ করি তাহলে কি আমরা ডেন্টাল ক্যারিস থেকে মুক্ত হতে পারবো। এটা এখানে কি থাকে, ইট কন্টেন্স 1.323% ফ্লোরাইড থাকে। আর হচ্ছে কি এটা হচ্ছে কি ইট ইজ এ মিক্সচার অফ সোডিয়াম ফ্লোরাইড, হাইড্রোজেন ফ্লোরাইড অ্যান্ড অর্থো ফসফরিক অ্যাসিড। আর এটা হচ্ছে কি কার মিক্সচার, সোডিয়াম ফ্লোরাইডের মিক্সচার, হাইড্রোজেন ফ্লোরাইডের মিক্সচার, সোডিয়াম ফ্লোরাইড, হাইড্রোজেন ফ্লোরাইড আর হচ্ছে কি অর্থো ফসফরিক অ্যাসিডের একটা মিক্সচার। এখানে ফ্লোরাইডের পরিমাণ কতটুকু থাকে, 1.23% থাকে। The incorporation of sodium CMC, that is sodium carboxymethyl cellulose, provides a viscous solution, improving the ease of application. আমরা জানি হচ্ছে কি সোডিয়াম সিএমসি কি হিসেবে ইউজ করা হয়, বাইন্ডার অথবা থিকেনিং এজেন্ট হিসেবে ইউজ করা হয়। আর যেহেতু এটা থিকেনিং এজেন্ট ইউজ করা হয় সেহেতু হচ্ছে কি এটার ভিসকোসিটি বাড়িয়ে দেয় সলিউশনের। তো ভিসকোসিটি বাড়িয়ে দিলে সুবিধা হচ্ছে কি তোমার এটা কি করবে, আমরা যাতে মানে এই জেলটা যাতে সহজভাবে অ্যাপ্লাই করা যায় সেটা কি করে, নিশ্চিত করে আর কি। এটা হচ্ছে সুবিধা আর কি সোডিয়াম সিএমসি ইউজ করার। APF gels are mainly used for prevention of caries development and professional application. আর APF জেলটা হচ্ছে কি আমরা ক্যারিস ডেভেলপমেন্টে কি করতে পারি, প্রিভেন্ট করার জন্য আমরা APF জেলটা ইউজ করতে পারি। আর হচ্ছে প্রফেশনাল অ্যাপ্লিকেশন, মানে কোনো কর্মক্ষেত্রে যদি থেকে থাকে তাহলে কি আমরা APF জেলটা ইউজ করতে পারি। বলে সুবিধা হচ্ছে কি ক্যারিস ডেভেলপমেন্ট থেকে কি করবে, আমাদেরকে রক্ষা করবে। তো এইভাবে টপিক্যাল উপায় হচ্ছে কি, টপিক্যাল ফ্লোরিডেশনের মাধ্যমে আমরা কি করতে পারি, ডেন্টাল ক্যারিস থেকে রক্ষা পেতে পারি। মানে আমাদের ডেন্টাল ক্যারিস থেকে রক্ষা পাওয়ার উপায় হচ্ছে কি এগুলা, যেমন টুথপেস্ট ইউজ করতে পারি, অথবা টুথ পাউডার ইউজ করতে পারি, অথবা কি মাউথ ওয়াশ ইউজ করতে পারি, অথবা ভার্নিশ ইউজ করতে পারি, অথবা হচ্ছে কি APF জেল ইউজ করতে পারি। এই কয়েকটা উপায় আমরা কি করতে পারি, ক্যারিস থেকে মুক্ত হতে পারি আর কি। কারো কোনো কোশ্চেন আছে কিনা? এখন আসো আমরা জানি হচ্ছে কি ফ্লোরাইড একটা নির্দিষ্ট পরিমাণ ইউজ করলে সেটা ক্যারিস ডেভেলপমেন্ট থেকে কি করবে, আমাদেরকে মুক্ত করবে। আর যদি ফ্লোরাইডের পরিমাণটা যদি বেশি থাকে বা ফ্লোরাইডের পরিমাণটা যদি বেশি থাকে সেক্ষেত্রে হচ্ছে কি তোমার দাঁতের আরো ক্ষতি হবে। সেটা হচ্ছে কি যে ক্ষতিটা হয় সেটা হচ্ছে কি ডেন্টাল ফ্লোরোসিস বলা হয় সেটাকে। এটা হচ্ছে কি ইট ইজ ক্রনিক ফ্লোরিন পয়জনিং। এটা হচ্ছে কি তোমার দীর্ঘদিন ধরে
ফ্লোরিন ইউজ করার ফলে যে পয়জনিংটা হয়ে থাকে সেটার নাম হচ্ছে কি ক্রনিক ফ্লোরিন পয়জনিং, মার্কড বাই মটলিং অফ টুথ এনামেল। টুথ এনামেলটা যেটা আছে সেটাই হচ্ছে কি মটলিং হয়ে যাওয়া, ভেঙে যাওয়া। তো ডেন্টাল ফ্লোরিনের পরিমাণটা যদি বেশি হয়ে থাকে তাহলে হচ্ছে কি টুথের যে এনামেল পার্টটা আছে সেটা কি হবে, মটলিং হয়ে যাবে, ভেঙে যাবে। তো সেটাকে বলা হচ্ছে কি ডেন্টাল ফ্লোরোসিস। ইট অকার্স ডিউ টু এক্সেসিভ এক্সপোজার টু ফ্লুরাইডস। এটা হচ্ছে কি তুমি যদি দীর্ঘদিন ধরে তোমার মানে বেশি পরিমাণ ফ্লুরাইডের এক্সপোজারের কারণে এটা হয়ে থাকে। মানে তুমি যে ফ্লুরাইডটা নিচ্ছ সেটা যদি বেশি পরিমাণে বেশি হয়ে থাকে, কনসেন্ট্রেশন যদি বেশি হয়ে থাকে, সেক্ষেত্রে তোমার ডেন্টাল ফ্লোরোসিস হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। মাইল্ড ফ্লোরোসিস অকার্স ইফ 2 মিলিগ্রাম অর মোর অফ ফ্লোরাইড পার ডে ইজ ইনজেস্টেড। যদি মাইল্ড ফ্লোরোসিস হয়ে থাকে তখনই হয়ে থাকে যখন হচ্ছে কি তোমার ফ্লুরাইড কন্টেন্টটা 2 মিলিগ্রাম অথবা তার চেয়ে বেশি হয় প্রতিদিন, সেক্ষেত্রে হচ্ছে কি মাইল্ড ফ্লোরোসিস হয়ে থাকে। তো তাহলে একটা নির্দিষ্ট পরিমাণ ফ্লোরিন থাকা নেয় ভালো, বেশি পরিমাণ ফ্লোরিন নিলে অসুবিধা হচ্ছে কি ফ্লোরোসিস হয়ে যেতে পারে। মানে দুটা ক্ষেত্রে হচ্ছে কি তোমার দাঁতের ক্ষতি, ফ্লোরাইড কম নিলেও ক্ষতি, ফ্লোরাইড বেশি নিলেও কি দাঁতের ক্ষতি হয়ে থাকে। কারো কোনো কোশ্চেন আজকে না বলতে পারো?